আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমাদের নতুন যে চ্যাপ্টার আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ট্রান্সমিশন লাইন। ট্রান্সমিশন লাইনের যে ইলেকট্রিক্যাল মডেল গুলো হয় সেগুলো নিয়ে আমরা দেখার চেষ্টা করব। সো প্রথমে একটু দেখে নিই, আমাদের ট্রান্সমিশন লাইনগুলোকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: শর্ট, মিডিয়াম এবং লং। ডিপেন্ডিং অন দ্য ডিস্টেন্স এবং ভোল্টেজ লেভেল আমরা এই ক্লাসিফিকেশনটা করে থাকি। যদি আমাদের ভোল্টেজ লেভেলটা অল্প হয়ে থাকে এবং ট্রান্সমিশন লাইনের লেন্থটা কম হয়ে থাকে আপ টু 80 কিলোমিটার পর্যন্ত, সেক্ষেত্রে আমরা বলি শর্ট ট্রান্সমিশন লাইন। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের জন্য ভোল্টেজ লেভেলটা 20 কিলোভোল্ট থেকে 100 কিলোভোল্টের মধ্যে হলে এবং লাইনটা যদি আপনার 80 টু 40 কিলোমিটারের মাঝে হয় তাহলে বলি আমরা মিডিয়াম ট্রান্সমিশন লাইন। এবং যদি 100 কিলোভোল্টের চেয়ে বেশি ভোল্টেজ লেভেলের জন্য ট্রান্সমিশন লাইন হয়, যে ক্ষেত্রে ট্রান্সমিশন লাইনের লেন্থটাও অনেক বেশি হয়ে থাকে, ইউজুয়ালি 240 কিলোমিটার বা তার চেয়ে বেশি হয়ে থাকলে সেটাকে আমরা বলি লং ট্রান্সমিশন লাইন। প্রথমে আসি শর্ট ট্রান্সমিশন লাইনের মডেলটা কেমন হয়ে থাকে। শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে আমরা জানি যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে তিনটা প্যারামিটার কাজ করে: রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স এবং ক্যাপাসিটেন্স। সো এখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স তো থাকবেই, কিন্তু ক্যাপাসিটেন্সটা থাকে না। শর্ট ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে ক্যাপাসিটেন্সটা থাকে না, কারণটা হচ্ছে ক্যাপাসিটেন্সের যেই এফেক্টটা, সেই এফেক্টটা নেগলিজিবল। দ্যাটস ওয়াই ক্যাপাসিটেন্সকে ইগনোর করা হয় বা নেগলেক্ট করা হয়। মডেলে ক্যাপাসিটেন্সটা তেমন কোনো ইফেক্ট ফেলে না বিধায় ক্যাপাসিটেন্সটাকে ছাড়াই শর্ট ট্রান্সমিশন লাইনের মডেলটাকে দাঁড় করানো হয়, যেখানে রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্সটা একটা সিরিজে থাকে, একটা সিম্পল আর এল সার্কিট। ঠিক আছে, একটা সোর্স থাকবে, একটা ট্রান্সমিশন লাইনটাকে একটা রেজিস্ট্যান্স এবং ইন্ডাকটেন্স দিয়ে রিপ্রেজেন্ট করা হবে এবং সেখানে একটা লোড কানেক্টেড থাকবে। দিস ইজ দ্য ইকুইভ্যালেন্ট সার্কিট ফর শর্ট ট্রান্সমিশন লাইন। আচ্ছা, এখানে কয়েকটা প্যারামিটারের কথা একটু বলে নেওয়া প্রয়োজন। এখানে রেজিস্ট্যান্স আর রেজিস্ট্যান্সটা হচ্ছে লুপ রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স যে কন্ডাক্টরটার বোথ ওয়ে রেজিস্ট্যান্স অফ বোথ কন্ডাক্টরস। ঠিক আছে, যেহেতু এখানে আমরা একটা চিন্তা করে নিচ্ছি একটা সিঙ্গেল ফেজ সিস্টেম, সো দুইটা তার আছে, এই রেজিস্ট্যান্সটা একটা লুপ রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স দুইটা কন্ডাক্টরের রেজিস্ট্যান্সকে একত্রিত করে এই আর রেজিস্ট্যান্সটা দাঁড় করানো হচ্ছে। এক্সএল হচ্ছে লুপ রিঅ্যাক্টেন্স এবং ভিআর যেটাকে বলছি আমরা রিসিভার এন্ডের ভোল্টেজ, ভিএস সেন্ডিং এন্ডের ভোল্টেজ। কস থিটা এস কে আমরা জানি রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, সরি কস থিটা আর হচ্ছে রিসিভিং এন্ড পাওয়ার ফ্যাক্টর এবং কস থিটা এস সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর। সো থিটা আর হচ্ছে সেন্ডিং রিসিভিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল ডিফারেন্স, এবং থিটা এস হচ্ছে সেন্ডিং এন্ডের কারেন্ট এবং ভোল্টেজের মধ্যকার অ্যাঙ্গেল ডিফারেন্স। কিন্তু এই সার্কিটের ক্ষেত্রে বা এই শর্ট ট্রান্সমিশন লাইনের মডেলের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে সেন্ডিং এন্ডের কারেন্ট এবং রিসিভিং এন্ডের কারেন্ট সমান। ঠিক আছে, যেহেতু একটাই লুপ, সো সেন্ডিং এন্ডের এবং রিসিভিং এন্ডের কারেন্ট সমান, ভোল্টেজে ভেরিয়েশন আসছে। তো এই হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। এবার শর্ট ট্রান্সমিশন লাইনের যদি একটা ভেক্টর ফেজর ডায়াগ্রাম আমরা দেখতে চাই, তাহলে এখানে একটু আমরা যদি খেয়াল করি, এইখানে আমরা যদি ইকুয়েশনের মাধ্যমে দেখি, এই লুপে এখানে যদি আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই যে লুপটা আছে এই লুপে আমি একটা কেভিএল অ্যাপ্লাই করতে চাচ্ছি, তাহলে আমাদের কেভিএলটা কি দাঁড়াবে? ভিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস আই ইন্টু আর প্লাস I into J XL। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ইকুয়েশনটা, এই লুপের কেভিএল এর ইকুয়েশন। সো আমি যেই ভোল্টেজ যেই ফেজর ডায়াগ্রামটা আমরা আঁকছি সেই ফেজর ডায়াগ্রামটাতে ধরে নিচ্ছি আই হচ্ছে আমাদের রেফারেন্স। সো আই যেহেতু আমাদের রেফারেন্স, সো আই রেফারেন্স আঁকলাম আমরা, এটা হচ্ছে আমাদের আই কার্ভ। আচ্ছা, এখন আই এর সাথে ভিআর এর অ্যাঙ্গেলটা আমরা এখানে দেখেন, ভিআর এর অ্যাঙ্গেলটার ক্ষেত্রে আমরা একটু চিন্তা করব যে এখানে আমাদের সিস্টেমটা কি ধরনের সিস্টেম। এই যে ট্রান্সমিশন লাইনটা, এই ট্রান্সমিশন লাইনটা একটা আর এল সার্কিট রিপ্রেজেন্ট করছে। সো আর এল সার্কিট যখন রিপ্রেজেন্ট করছে, আমরা জানি যে ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে, ইন্ডাক্টরের ক্ষেত্রে ভোল্টেজ লিড করে এবং কারেন্ট ল্যাগ করে। সো এটা যেহেতু একটা আর এল সার্কিট, সো এখানে ভোল্টেজটা লিড করবে। সো এই হচ্ছে আমাদের ভিআর ভোল্টেজ এবং এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমাদের থিটা আর অ্যাঙ্গেল। এবার আমরা ভিআর পেয়ে গেলাম, এবার এই ভিআর এর এই পয়েন্টের সাথে আমার যোগ করতে হবে আই ইন্টু আর। এখন আই ইন্টু আর যখন আমি করছি, এখানে
আমরা জানি রেজিস্ট্যান্সের কোনো অ্যাঙ্গেল নাই, তাহলে রেজিস্ট্যান্সের যেহেতু অ্যাঙ্গেল নাই তাহলে এখানে আই ইন্টু আর এর অ্যাঙ্গেলটা হবে আই এর যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেলটা, এবং আই হচ্ছে রেফারেন্স। সো আই এর সাথে প্যারালালি ভি আর থেকে এখানে একটা লাইন যাবে যেটাকে বলছি আমরা আই ইন্টু আর। এবার আসি হচ্ছে এক্সেল। এক্সেল যেহেতু জে এক্সেল, সো আমরা জানি যে এই টার্মটা, এটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর আমরা কমপ্লেক্স টার্ম ডিনোট করি। সো এটা যদি হয় প্লাস জে, এটা হচ্ছে মাইনাস জে। সো আমাদের যেহেতু প্লাস জে এক্সেল, সো উপরের দিকে যাবে। দ্যাটস ওয়াই আমাদের কার্ভটা হয়ে যাবে এই অ্যাঙ্গেল বরাবর, আমরা পাচ্ছি হচ্ছে আই জে এক্স এল। সো এই হয়ে গেল আমাদের ভিআর। ভিআর এর সাথে যোগ করলাম আই আর, তার সাথে যোগ করলাম আই জে এক্স এল। এখন দেখেন এই টার্মটা এবং এই টার্মটা যদি যোগ করে দেই, আমার লাইনটা ঠিক হয়নি, আপনারা স্কেল দিয়ে সুন্দর করে আঁকবেন। এই লাইনটাই হচ্ছে আমাদের ভিএস, দ্যাট মিনস সেন্ডিং এন্ড ভোল্টেজ। তাহলে এই সেন্ডিং এন্ড ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার যে অ্যাঙ্গেল ডিফারেন্স, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এস। তো থিটা আর হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ভিআর এবং আই, এবং থিটা এস হচ্ছে অ্যাঙ্গেল ডিফারেন্স বিটুইন ভিএস এন্ড আই। সো এই হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম ফর শর্ট ট্রান্সমিশন লাইন। শর্ট ট্রান্সমিশন লাইনের জন্য আমরা এই ফেজর ডায়াগ্রামের মাধ্যমে দেখলাম সেখানে প্যারামিটার গুলো কিভাবে আসলে ভ্যারি করে। এবার আসি হচ্ছে আমাদের এখানে দেখেন আপনাদেরকে কিছু ইকুয়েশন দেখানো হয়েছে। আমরা এই ইকুয়েশনের একটা অঙ্ক দেখব, তখনই আমাদের ইকুয়েশন গুলো ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু খেয়াল করি, আমরা পাওয়ার ডেলিভার্ড এবং পাওয়ার সেন্ট বা কি পরিমাণ লস হচ্ছে বের করছি, যেহেতু আমাদের টার্গেট হচ্ছে আমরা এফিসিয়েন্সি বের করতে চাই। এফিসিয়েন্সির সূত্রটাই আমরা জানি হচ্ছে পি আউট ডিভাইডেড বাই পি ইন, বা এখানকার জন্য বলতে পারি পি আর ডিভাইডেড বাই পি এস, রিসিভার সাইডের পাওয়ার ডিভাইডেড বাই সেন্ডিং এন্ডের পাওয়ার ইনটু 100%। সো এখানে যদি একটু খেয়াল করেন, এটা হচ্ছে রিসিভার সাইড। সো রিসিভার সাইডের পাওয়ারটা কি হবে? রিসিভার সাইডের পাওয়ার হয়ে যাবে ভি আর ইনটু আই কস থিটা আর। এটা হয়ে গেল আমাদের রিসিভার সাইডের পাওয়ার। সো এবার আমার সেন্ডিং এন্ডের পাওয়ার দরকার। আমি দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এখান থেকে যেই সেন্ডিং এন্ডের পাওয়ার যাচ্ছে সরাসরি আমি সেই পাওয়ারের ইকুয়েশন লিখতে পারি, আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে সাপ্লাই হচ্ছে, সেই সাপ্লাই এর মধ্যে, সাপ্লাইটার লাইনের মধ্যে দিয়ে ট্রান্সমিট হচ্ছে, সেখানে কিছুটা লস হচ্ছে, দেন সে রিসিভার সে এই পাওয়ারটা অ্যাবজর্ব করছে। সো আমরা এখানে কি বলতে পারি যে এই রিসিভার এন্ডের যে পাওয়ার, তার সাথে যদি আমি এই ট্রান্সমিশন লাইনের যে লস হচ্ছে সেটাকে যোগ করে দিই, তাহলেই আমরা পেয়ে যাব সেন্ডিং এন্ডের পাওয়ার। সো এই রিসিভার এন্ডের যেই ট্রান্সমিশন লাইনের যে লস, সেই লাইন লসটাকে আমরা বলতে পারি আই স্কোয়ার আর লস। ঠিক আছে, আই স্কোয়ার আর লস। সো এই যে সেন্ডিং এন্ড রিসিভিং এন্ডের যে পাওয়ার, সেই পাওয়ারের সাথে যদি আমাদের এই আই স্কোয়ার আর লস কে যোগ করে দেই, তাহলে আমরা পাবো রিসিভিং এন্ডের সেন্ডিং এন্ডের পাওয়ার। রিসিভিং এন্ডের পাওয়ারের সাথে যদি আই স্কোয়ার আর লস কে যোগ করে দিই, তাহলে পাবো সেন্ডিং এন্ডের পাওয়ার। আরেকটা প্রক্রিয়া হতে পারে, সরাসরি আমরা সূত্র লিখতে পারি ভিএস ইন্টু আই কস থিটা এস। এটা করলেও আমরা সেন্ডিং এন্ডের পাওয়ারটা জানতে পারবো। সো এদের মধ্যকার যে রেশিও, দ্যাট মিনস পিআর এবং পিএস এর যে রেশিও, সেখান থেকে আমরা জানতে পারবো যে আসলে সিস্টেমটা বা ট্রান্সমিশন লাইনটা, শর্ট ট্রান্সমিশন লাইনটা কতটুকু এফিশিয়েন্ট। সো তার এফিসিয়েন্সি লেভেলটা আমরা এর মাধ্যমে জানতে পারবো। দেন আসি হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। ভোল্টেজ রেগুলেশনের রেশিও আমরা জানি, ভোল্টেজ রেগুলেশন মূলত নো লোড ভোল্টেজ এবং ফুল লোড ভোল্টেজের যেই কাহিনী, সেইটা রিপ্রেজেন্ট করে হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আসলে বিষয়টা কি দাঁড়ায়? ভোল্টেজ রেগুলেশন আসলে জিনিসটা হচ্ছে, ভোল্টেজ রেগুলেশন বলতে আসলে বোঝানো হচ্ছে যে নো লোড অবস্থায় যখন আছে, সিস্টেমটা যখন নো লোড অবস্থায় আছে, সেখান থেকে সে ফুল লোডে যখন যাচ্ছে, যখন লোড কানেক্ট হচ্ছে, তখন তার ভোল্টেজ কিছুটা কমে যাচ্ছে। সো এই যে ভোল্টেজের যে ভেরিয়েশনটা, নো লোডের সাথে ফুল লোডের ভোল্টেজের ভেরিয়েশনটা কতটুকু, এই জিনিসটাই হচ্ছে আসলে, এই জিনিসটার রেশিওটাকেই বলতেছি আমরা ভোল্টেজ রেগুলেশন। সো ইকুয়েশনটা কি দাঁড়াচ্ছে? নো লোড ভোল্টেজ মাইনাস ফুল লোড ভোল্টেজ, দ্যাট মিনস কতটুকু পার্থক্য হচ্ছে, ডিভাইডেড বাই ফুল লোড ভোল্টেজ করলে আমরা জানতে পারবো ভোল্টেজ রেগুলেশন। আচ্ছা, এই গেল হচ্ছে আমাদের ভোল্টেজ রেগুলেশনের ইকুয়েশন। এবার আসি হচ্ছে আমরা পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিনস আমরা যে কার্ভ গুলো আঁকলাম, সেই কার্ভ গুলোর ক্ষেত্রে
পাওয়ার ফ্যাক্টর লিডিং, ল্যাগিং এবং পাওয়ার ফ্যাক্টর যদি 1 হয় তাহলে জিনিসটা কিরকম দাঁড়াবে। আচ্ছা, দেখি আমরা একটু। এখানে দেখেন আইআর এবং ভিআর এর মধ্যকার অ্যাঙ্গেল আমরা বলছি পিএফ লিডিং, সরি পিএফ ল্যাগিং। পিএফ ল্যাগিং মানে কি? পিএফ ল্যাগিং মানে কারেন্ট ল্যাগ করছে। সো এখানে দেখেন এটা হচ্ছে ভিআর, এটা আইআর, এখানে আইআর ইন্টু আইআর প্লাস আইআর এক্সএল। সো এটা হচ্ছে আমাদের ভিএস। এটা কখন পাইলাম? যখন পিএফ ল্যাগিং। পিএফ ল্যাগিং মানে আই ল্যাগ করছে। এবার আসি হচ্ছে পিএফ ইউনিটি পিএফ। ইউনিটি পাওয়ার ফ্যাক্টর যখন হবে তখন দেখি আমরা ভিআর এবং আইআর এর মধ্যকার অ্যাঙ্গেলটা হয়ে যাবে 0 ডিগ্রি। ঠিক আছে, তাদের মধ্যকার অ্যাঙ্গেল যখন 0 ডিগ্রি হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, এই ভিআর তার সাথে আইআর ইন্টু আর মাল্টিপ্লাইড হয়ে যে টার্মটা আসলো সেটা যোগ হয়ে গেল, এখানে আসলো আইআর ইন্টু এক্সএল। সো এই দুটাকে যোগ করলে পাচ্ছি আমরা ভিএস। এবার আসি হচ্ছে যদি পিএফ লিডিং হয়, দ্যাট মিনস কারেন্টটা লিড করছে। কারেন্ট লিড করলে ইকুয়েশনটা কিরকম দাঁড়াবে? এই হচ্ছে আমাদের ভিআর বা রিসিভিং এন্ডের ভোল্টেজ, দেন আসছে কারেন্টটা লিড করছে, এটা হচ্ছে তার কারেন্ট। সো এই কারেন্ট, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা আর। এবার আসি হচ্ছে আমাকে লাগবে আই আর ইন্টু আর, দ্যাট মিনস এই আই এর সাথে প্যারালালি যে কার্ভটা পাবো সেটা হচ্ছে আই আর ইন্টু আর, দেন আসবে এটার সাথে যোগ করতে হবে আই আর ইন্টু জে এক্সএল। সো আই আর ইন্টু জে এক্সএল, এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এখান থেকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আঁকলাম হচ্ছে আই আর ইন্টু জে এক্সএল। দেন এই টার্মিনাল এবং এই টার্মিনালকে যোগ করে দিলে আমরা যেটা পাবো সেটাই হচ্ছে আমাদের ভিএস। সো এই হচ্ছে আমাদের ভিএস বা রিসিভিং এন্ড, সরি সেন্ডিং এন্ডের ভোল্টেজ। এখন আপনাকে যদি বলা হয় যে সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং কারেন্টের মধ্যকার অ্যাঙ্গেল ডিফারেন্স কত হবে, সেক্ষেত্রে এই আই এবং ভিএস এর মধ্যকার যে অ্যাঙ্গেল সেটা হয়ে যাবে আমাদের থিটা এস বা সেন্ডিং এন্ডের ভোল্টেজ। সো এই হচ্ছে ফেজর ডায়াগ্রাম ফর ডিফারেন্ট পাওয়ার ফ্যাক্টর। যদি পাওয়ার ফ্যাক্টর লিডিং হয়, ল্যাগিং হয় বা যদি ইউনিটি হয়, দ্যাট মিনস লোডটা কেমন, লোডটার পাওয়ার ফ্যাক্টরটা কেমন হচ্ছে, সেটা কি লিডিং, ল্যাগিং নাকি ইউনিটি, সেটার উপর ডিপেন্ড করে ফেজর ডায়াগ্রামটা আঁকতে হবে। আচ্ছা, এবার আসি হচ্ছে আমরা একটা অঙ্ক দেখব। এই অঙ্কটা দেখলে মোটামুটি ভাবে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন ক্লিয়ার হয়ে যাবে। দেখি এখানে বলা হচ্ছে একটা সিঙ্গেল ফেজ ওভারহেড ট্রান্সমিশন লাইন, এবং এখানে বলে দেয়া হচ্ছে যে তার ডেলিভার করছে, সে পাওয়ার ডেলিভার করছে 1100 কিলোওয়াট, that means 1100 kilowatt at 33 kilovolt at 0.8 pf lagging। তার মানে তার সিস্টেমটা কেমন সেটা সে আমাকে বলে দিয়েছে। কি বলে দিয়েছে সে আমাকে? লোডটার প্যাটার্নটা কেমন সেটা আমাকে কয়েকটা ইনফরমেশন দিয়ে দিয়েছে। লোডটার প্যাটার্নের জন্য সে আমাকে বলে দিচ্ছে যে তার লোডটা হচ্ছে, লোড মিন্স রিসিভার সাইড, তার রিসিভার সাইডের ইনফরমেশন গুলোর মধ্যে সে আমাকে বলে দিচ্ছে পিআর, দ্যাট মিন্স রিসিভার সাইডের পাওয়ারটা হচ্ছে 1100 কিলোওয়াট। রিসিভার সাইডের ভোল্টেজটার কথা সে আমাকে বলে দিচ্ছে 33 কিলোভোল্ট। দেন আমাকে বলে দেয়া হচ্ছে পিএফ পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিন্স কস থিটা আর, এটার মানটাও আমাকে বলে দেয়া আছে 0.8, এবং একটা খুব ইম্পর্টেন্ট জিনিস বলে দেয়া আছে সেটা হচ্ছে পিএফ ল্যাগিং, দ্যাট মিন্স লোডটা এমন যেই লোডে পিএফ ল্যাগ করে, দ্যাট মিন্স পিএফ ল্যাগিং মানে আমি একটু আগেই বলে আসছি কারেন্ট ল্যাগ করবে, লোডের কারেন্ট ল্যাগ করবে। এবার আসি, দ্য টোটাল রেজিস্ট্যান্স এন্ড ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স আর 10 ওহম এন্ড 15 ওহম রেসপেক্টিভলি, দ্যাট মিন্স এই রেজিস্ট্যান্সের মানটা দুইটা কন্ডাক্টর মিলিয়ে রেজিস্ট্যান্সের মান দিয়ে দেয়া আছে 10 ওহম, দুইটা কন্ডাক্টর মিলিয়ে এক্সএল এর মান দিয়ে দেয়া আছে 15 ওহম। ডিটারমাইন সেন্ডিং এন্ড ভোল্টেজ, দ্যাট মিন্স আমাকে ভিএস বের করতে হবে, সেন্ডিং এন্ড পাওয়ার ফ্যাক্টর, দ্যাট মিন্স কস থিটা এস বের করতে হবে, এবং ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের করতে হবে। এই তিনটা প্যারামিটার আমাদেরকে জানতে হবে। সো সবার আগে আমরা যে কাজটা করছি, এখানে ফেজর ডায়াগ্রাম এখানে এঁকে নেওয়া হয়েছে, এটা যদি না আঁকেন তাতেও সমস্যা নাই, পরবর্তীতে আমরা যখন অঙ্কটা করতে থাকবো সেই সময় আমাদের যেই জায়গায় গিয়ে আমাদের ফেজর ডায়াগ্রাম প্রয়োজন হবে আমরা ফেজর ডায়াগ্রাম আঁকলেই চলবে। এখন দেখেন আমাদের প্রথম কাজ হচ্ছে ভিএস বের করা। সো ভিএস বের করার জন্য আমাকে কি করতে হবে?
বিএস এর ইকুয়েশনটা কি বের করেছিলাম আমরা একটু আগে লিখে এসেছিলাম, বিএস ইজ ইকুয়াল টু ভিআর প্লাস, আমি এই ইকুয়েশনটা লিখছি, ভিআর প্লাস আই আর প্লাস জে এক্স এল, যেহেতু একটা সিরিজ সার্কিট এবং এই সিরিজ সার্কিটের মধ্য দিয়ে আই কারেন্ট ফ্লো হচ্ছে। এখন একটু খেয়াল করে দেখেন, এই সার্কিটের মধ্য দিয়ে, ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে যে আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই লোডের মধ্য দিয়েও সেম আই কারেন্ট ফ্লো হচ্ছে, এই সোর্সের থেকেও সেম আই কারেন্টই বের হচ্ছে। সো আমার এই সিস্টেমের জন্য আমি বলতে পারি আই আর, দ্যাট মিনস রিসিভার সাইডের কারেন্ট, এবং আপনার ট্রান্সমিশন লাইনের মধ্য দিয়ে যে কারেন্ট যাচ্ছে আইটি, এবং আমাদের সেন্ডিং এন্ড থেকে যে কারেন্ট আসছে সবার মান সমান এবং সেই মানটা হচ্ছে আই। সো আমরা এই টার্মটাকে আমরা আই এর কারেন্টটা, সরি, রিসিভার সাইডের কারেন্টটা আমরা বের করে নিতে পারি কিভাবে? আমাকে এখানে রিসিভার সাইডের পাওয়ার বলে দেয়া আছে, ভোল্টেজ বলে দেয়া আছে, পাওয়ার ফ্যাক্টর বলে দেয়া আছে। সো আমার আর কি দরকার, আমার তো সব ইনফরমেশনই সে অলরেডি প্রোভাইড করেছে, এবং রিসিভার সাইডের পাওয়ার ফ্যাক্টরটা কেমন সেটাও আমাকে বলে দেয়া আছে। সো আমরা I is equal to পাওয়ারের ইকুয়েশন জানি, আমরা পাওয়ারের ইকুয়েশন PR is equal to V I cos থিটা। এখন আমাদের যেহেতু আমরা রিসিভার সাইডের করছি, সো আমাদের ভোল্টেজটা হয়ে যাবে VR cos থিটা R, এবং I যেহেতু আমরা বলছি একটা সিরিজ সার্কিট, সো এখানে সেন্ডিং এন্ড, রিসিভিং এন্ড এবং লোড বা ট্রান্সমিশন লাইন সবার ক্ষেত্রেই কারেন্টের মানটা সমান, সো সেই কারেন্টটাকে আমরা আই দিয়ে ডিনোট করছি। সো এই হচ্ছে আমাদের একদম প্রথম কাজ, যে আমাদের কারেন্টের মানটা বের করে নিতে হবে। এবং এখানে যেহেতু সিঙ্গেল পেজ বলে দিছে, আমাকে আর কিছু নিয়ে কোনো চিন্তা করার প্রয়োজন নাই। এবার আসি হচ্ছে এখানে কারেন্টের মানটা বের করব, দ্যাট মিনস আই ইজ ইকুয়াল টু PR ডিভাইডেড বাই VR ইন্টু cos থিটা আর। সো PR এর মানও দিয়ে দেওয়া আছে, VR এর মান দিয়ে দেওয়া আছে, cos থিটা আর এর মান দিয়ে দেওয়া আছে। আমি এখানে I এর ম্যাগনিটিউডটা খুব সুন্দরভাবে পেয়ে যাব। এখন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে I এর তো আমি ম্যাগনিটিউড পাইলাম, বাট I এর তো একটা অ্যাঙ্গেল থাকবে, ডেফিনেটলি একটা অ্যাঙ্গেল থাকবে। এই অ্যাঙ্গেলটা আমি কোত্থেকে পাবো? দেখেন একটু চিন্তা করে, আমরা যেই লোডটা আমাকে বলে দেয়া আছে, সেই লোডের জন্য ইনফরমেশনটা আমাকে বলে দেয়া আছে PF ল্যাগিং। তার মানে কি, আমি যদি আমার এখানে দেখেন VR, এটাকে আমি রেফারেন্স ধরতেছি, এটাকে যদি আমি রেফারেন্স ধরি, তাহলে PF ল্যাগ করা মানে হচ্ছে কারেন্ট ল্যাগ করা। এটা মাথায় রাখবেন, PF ল্যাগ করা মানে কারেন্ট ল্যাগ করা, PF লিড করা মানে কারেন্ট লিড করা। সো কারেন্টটা ল্যাগ করছে, সো এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এস। সো আমাকে cos থিটা এস এর মান বলে দেয়া আছে, cos থিটা এস এর মান বলে দেয়া আছে 0.8। সো আমরা এখান থেকে থিটা এস এর মান অবশ্যই বের করতে পারবো, cos ইনভার্স 0.8, থিটা এস এর মানটা বের হইলো। এখন দেখেন, আমি যখন আই এর ইকুয়েশনটা লিখবো, আই এর ভ্যালুটা আসবে, এই অ্যাঙ্গেলটা কি হিসেবে আসবে? যেহেতু এটা ল্যাগিং আছে, তাহলে এই অ্যাঙ্গেলটা অবশ্যই সাইনটা কি হয়ে যাবে? VR এর উপরের দিকে যদি কোনো কিছু থাকে, দ্যাট সেক্ষেত্রে সেই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। VR এর নিচে যেহেতু আছে, সো এই অ্যাঙ্গেলটা হয়ে যাবে ডেফিনেটলি নেগেটিভ। সো এখানে আমরা ইজিলি বলতে পারি মাইনাস থিটা এস, এইটাই হচ্ছে সরি এটা হচ্ছে থিটা আর, এবং এটাও হচ্ছে থিটা আর। সো মাইনাস থিটা আর, এই টার্মটা করলেই আমরা পেয়ে যাব হচ্ছে, আমি এখানেও একটু ভুল লিখেছি, আমি কারেকশন করে দিচ্ছি, এটা হচ্ছে থিটা আর, যেহেতু আমরা রিসিভার সাইড নিয়ে কাজ করছি, এটা থিটা আর, এটা থিটা আর, এটাও থিটা আর, এটাও আমাদের অ্যাঙ্গেল থিটা আর। কি পাচ্ছি আমরা? মাইনাস থিটা আর। এখানে পাচ্ছি আমাদের অ্যামপ্লিটিউড এবং এখানে পাচ্ছি অ্যাঙ্গেল। সো আপনাদের এখানে যে প্রক্রিয়াতে অঙ্কটা করে দেয়া আছে, এখানে করা আছে হচ্ছে, একটু যদি খেয়াল করেন, এখানে cos থিটা আর মাইনাস সাইন থিটা আর করে আপনার এই আই এর মানটা বের করা হয়েছে। আই এর মান তো ডেফিনেটলি সেখানে একটা, যেহেতু কমপ্লেক্স টার্ম আছে, সো এখানে অবশ্যই একটা ভ্যালু থাকবে, রিয়েল টার্মে একটা ভ্যালু থাকবে, ইমাজিনারি একটা ভ্যালু থাকবে, বা আমরা বলতে পারি একটা অ্যামপ্লিটিউড এবং একটা অ্যাঙ্গেলের ইস্যুস আছে। সো এখানে যে কাজটা করা হয়েছে, এই সূত্রটা ব্যবহার করা হয়েছে আই এর জন্য, আই ইকুয়াল টু আই অ্যামপ্লিটিউড, এবং এখানে অ্যাঙ্গেলটা বের করা হয়েছে হচ্ছে cos থিটা আর মাইনাস cos থিটা এস, সরি মাইনাস সাইন থিটা আর। এখানে এই টার্মটা হচ্ছে cos থিটা আর, এই টার্মটা হচ্ছে সাইন থিটা আর, cos থিটা আর মাইনাস জে সাইন থিটা আর। ঠিক আছে,
এই সূত্র আপনারা ব্যবহার করতে পারেন, তবে এটার থেকে এই জিনিসটা বেশি কনভেনিয়েন্ট যে আপনারা সরাসরি এখান থেকে আমরা আই এর মানটা বের করে ফেললাম। PR ডিভাইডেড বাই VR cos থিটা করে আমরা অ্যামপ্লিটিউড বের করলাম, এবং অ্যাঙ্গেলটা কিভাবে বের করলাম, cos ইনভার্স 0.8 করলেই আমাদের থিটা আর বের হয়ে গেল। যেহেতু এখানে ল্যাগিং বলে দেয়া আছে, সো এখানে একটা মাইনাস টার্ম চলে আসবে, সো আমাদের আই এর মানটা বের হয়ে গেল ইনক্লুডিং অ্যাঙ্গেল। সো আমার কাজ অনেকটাই আমি আগিয়ে ফেলেছি। আমাদের এখানে দেখেন VR এর ভ্যালু দিয়ে দেয়া আছে, আই এর ভ্যালুটা আমরা বের করে নিলাম, আর এর মান বলে দেয়া আছে, এক্সএল এর মান দেয়া আছে, সো আমরা ইজিলি BS এর মানটা বের করে ফেলতে পারবো উইথ অ্যামপ্লিটিউড এবং অ্যাঙ্গেল। ঠিক আছে, সো BS এর মানটাও আমাদের বের হয়ে গেল। এখন দেখেন আমাদের যে মান দিয়ে দেয়া আছে সেই মানের সাথে আমরা দেখি একটু যে আমাদের BS এর মানটা বের করতে বলা হয়েছে, সো BS এর আমরা অ্যামপ্লিটিউডটা বের করে দেখাবো। সো এখানে অ্যামপ্লিটিউড পার্টটুকু নিয়ে আমাদের কাজ, অ্যান্সার হবে BS এর মানের জন্য। এরপর আসছে cos থিটা S। তো cos থিটা S এর জন্য আমাকে কি লাগবে, cos থিটা S এর জন্য আমাদেরকে ফেজার ডায়াগ্রামটা আঁকতে হবে। ফেজার ডায়াগ্রামটা আঁকলে আমরা বুঝতে পারবো যে আমাকে আসলে কোন অ্যাঙ্গেলটা নিতে হবে। এখানে একটু খেয়াল করে দেখেন আমাদের যেই কারেন্টের যেই টার্মটা আছে, কারেন্টের যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আসছে মাইনাস অ্যাঙ্গেল। তো এই হচ্ছে আমাদের VR, কারেন্টের মানটা আসলো এই অ্যাঙ্গেল বরাবর থিটা আর, এটা হচ্ছে আমাদের কারেন্ট আই। এখন BS এর মান এখানে দেখতে পাচ্ছি আমরা BS এর অ্যাঙ্গেলটা পজিটিভ একটা অ্যাঙ্গেল এসেছে, সো BS এর অ্যাঙ্গেলটা পজিটিভ আসলে এটা উপরের দিকে চলে যাবে, এটা হচ্ছে BS। সো থিটা S আমরা কিভাবে পাবো, থিটা S হচ্ছে BS এবং আই এর মধ্যকার যেই অ্যাঙ্গেল, এইটা হচ্ছে আমাদের থিটা S। এখন তাহলে আমাদেরকে একটু খেয়াল করতে হবে, আমাদের কিন্তু এই VS এর সাথে যেই অ্যাঙ্গেলটা আমরা পাচ্ছি, VS এর এই ইকুয়েশনটা থেকে আমরা যে অ্যাঙ্গেলটা পাচ্ছি, এখানে একটা অ্যামপ্লিটিউড পাচ্ছি, এখানে একটা অ্যাঙ্গেল পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা বলেন তো কি আসবে, ডেফিনেটলি এটা আসবে হচ্ছে রেফারেন্সের রেসপেক্টের অ্যাঙ্গেল। ঠিক আছে, অবশ্যই মাথায় রাখবো এটা আসবে রেফারেন্সের রেসপেক্টের অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে যেই টার্মটা পাচ্ছি আমরা আলফা, এই আলফা টার্মটা আসছে হচ্ছে, আলফা টার্মটা পাচ্ছি হচ্ছে আমরা রেফারেন্সের রেসপেক্টে এই BS টা কতটুকু উপরে আছে নাকি নিচে আছে, এই জিনিসটা, দ্যাট মিন্স এই অ্যাঙ্গেলটা পাচ্ছি আমরা, BS এর যে মানটা পাচ্ছি, আমি যে বললাম যে BS এর একটা মান পাবো ইনক্লুডিং অ্যামপ্লিটিউড এবং তার অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা আসলে কোনটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে এই অ্যাঙ্গেলটা। ঠিক আছে, দ্যাট মিন্স রেফারেন্সের রেসপেক্টিভ অ্যাঙ্গেলটা আমরা বের করলাম। এখন রেফারেন্সের রেসপেক্টিভ অ্যাঙ্গেল যেহেতু আমাদের বের হয়ে গেল, সো এইটা নাম দিচ্ছি আমরা আলফা। সো থিটা এস বের করার জন্য আমাকে কি করতে হবে, আলফা এবং থিটা আর কে যোগ করে দিতে হবে, এই কাজটা এখানে করা হয়েছে, আলফা এবং থিটা আর কে যোগ করা হয়েছে, যোগ করে আমরা থিটা এস বের করেছি, এবং সেন্ডিং এন্ড PF মানে হচ্ছে cos থিটা এস। সো cos থিটা এস বের করব, এবং আরেকটা জিনিস আমরা খেয়াল রাখবো যে এই অ্যাঙ্গেলটা কি পজিটিভ নাকি। ঠিক আছে, এখান থেকে এখানে দেখে আমরা ইজিলি বুঝতে পারছি যে BS এবং আই এর মধ্যে আই ল্যাগ করছে, সো অবশ্যই সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টরটাও হবে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। যদি এমন কোনো সিচুয়েশন থাকতো যে কারেন্টটা উপরে আছে তাহলে BS টা নিচে আছে, হতে পারে এরকম কোনো কন্ডিশন, BS এবং আই এরকম অবস্থায় আছে, সেক্ষেত্রে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে লিডিং পাওয়ার ফ্যাক্টর। মাথায় রাখবো, পাওয়ার ফ্যাক্টর লিডিং মানে কারেন্ট লিড করা, পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং মানে কারেন্ট ল্যাগ করা। সো আমাদের দুইটা ইনফরমেশন বের হয়ে গেল, আমাদের BS বের করতে বলা হয়েছিল এবং cos থিটা S বের করতে বলা হয়েছিল, যেটা ছিল সেন্ডিং এন্ডের পাওয়ার ফ্যাক্টর। আরেকটা ইনফরমেশন আমাকে বের করতে বলা হয়েছে, সেটা হচ্ছে এফিসিয়েন্সি। সো এফিসিয়েন্সির জন্য আমাদের কি লাগবে, আমরা এফিসিয়েন্সির জন্য জানি যে এফিসিয়েন্সির ইকুয়েশনটাই হচ্ছে PR ডিভাইডেড বাই PS, দ্যাট মিন্স P out ডিভাইডেড বাই P in ইনটু 100%। তাহলে আমাদের PR এর মানটা দিয়ে দেয়া আছে, PR এর মান আমাকে কোশ্চেনেই মেনশন করে দেয়া আছে, এটার সাথে যদি আমি লসটা কতটুকু লস হচ্ছে যোগ করে দেই, তাহলে আমরা কি জানতে পারবো, PS এর মান জানতে পারবো। সো এখানকার জন্য আমাদের লসটা হচ্ছে I স্কোয়ার আর লস, I স্কোয়ার আর লস মানটা যদি আমি বের করি এবং সেটা যদি PR এর সাথে যোগ করে দিই, PS পেয়ে যাবো, দেন দুইটার রেশিও বের করে নিলেই আমাদের ট্রান্সমিশন এফিসিয়েন্সি বের হয়ে আসবে। আরেকটা কাজও আমরা করতে পারি, PS এর মান বের করার জন্য আমাদের BS I cos থিটা S এই সূত্রটা ব্যবহার করেও আমরা
পিএস এর সরাসরি মান বের করে নিতে পারি, দেন পিআর ডিভাইডেড বাই পিএস ইনটু 100% করলে আমাদের এফিসিয়েন্সিটা চলে আসবে। এখন যদি আপনাকে বলা হয় যে ভোল্টেজ রেগুলেশনের মান কত সেটা বের করতে, তাহলে ভোল্টেজ রেগুলেশনের মানটা কিভাবে বের করব? আমাদের কোনো একটা সিস্টেম নো লোড অবস্থা মানে কি, আমি সাপ্লাই যা দিচ্ছি এখানে কি হবে, এটা ওপেন সার্কিট অবস্থায় যদি থাকে, এটা হচ্ছে ভিএস সাইড এবং এখানে হচ্ছে আপনার ট্রান্সমিশন লাইন এবং এটা হচ্ছে আপনার রিসিভার সাইড। সো এটা যদি ওপেন অবস্থায় থাকে, কোনো লোড নাই, তাহলে এখানকার ভোল্টেজটা কত হবে, এই ভিএস এর ভোল্টেজটাই আমি পেয়ে যাব। সো নো লোড অবস্থার ভোল্টেজ মানে হচ্ছে আসলে সেন্ডিং এন্ডের ভোল্টেজ। এবং আমি যদি বলি যে ফুল লোড, এখানে ফুল লোড কানেক্ট করলে কতটুকু ভোল্টেজ পাবো, সেটা হচ্ছে ভি আর। সো আমাদের ভোল্টেজ রেগুলেশনের পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশনের আমাদের ইকুয়েশনটা আমরা কি দেখে আসলাম, নো লোড অবস্থার ভোল্টেজ, নো লোড অবস্থার ভোল্টেজ মাইনাস ফুল লোড অবস্থার ভোল্টেজ ডিভাইডেড বাই ফুল লোড অবস্থার ভোল্টেজ। তার মানে আমাদের ইকুয়েশনটা কি দাঁড়াবে, নো লোড অবস্থার ভোল্টেজ মানে ভিএস, ফুল লোড অবস্থার ভোল্টেজ মানে ভিআর, ফুল লোড অবস্থার ভোল্টেজ মানে ভিআর। সো এই ধরনের অঙ্কতে আমাদেরকে পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করতে হতে পারে, সেক্ষেত্রে আমরা এই প্রক্রিয়া পার্সেন্টেজ অফ ভোল্টেজ রেগুলেশন বের করে নিব। সো এই হচ্ছে আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন, যেটা খুবই সহজ একটা অঙ্ক এবং বলতে পারি আমাদের ফুল সিস্টেমটাই অনেক সহজ, যে ক্ষেত্রে ভোল্টেজ লেভেলটা অনেক কম থাকে এবং লেন্থটাও অনেক কম থাকে। সেক্ষেত্রে আমরা শর্ট ট্রান্সমিশন লাইনের মডেল অ্যাপ্লাই করি এবং শর্ট ট্রান্সমিশন লাইনের মডেলের মাধ্যমে অ্যানালাইসিস করলে যেই কাজটা হয়, যে মডেলটা অনেক সহজ একটা মডেল, একটা সিম্পল আর এল সার্কিট, আর এল সিরিজ সার্কিট হয় এবং সেই সার্কিটটা সলভ করার মাধ্যমে আমরা সেন্ডিং এন্ডের ভোল্টেজ এবং ট্রান্সমিশন লাইনের আদার্স যে প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো সম্পর্কে জানতে পারি। সো এই মোটামুটি আমাদের শর্ট ট্রান্সমিশন লাইন। এরপরের টপিকটা হচ্ছে আমাদের মিডিয়াম ট্রান্সমিশন লাইনের। মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে দুই ধরনের মডেল হয়ে থাকে, ইনফ্যাক্ট তিন ধরনের মডেল হয়ে থাকে। একটাকে বলি আমরা এন্ড কন্ডেন্সার মেথড, একটাকে বলি আমরা নমিনাল টি মেথড, একটাকে বলি আমরা নমিনাল পাই মেথড। সো এই যে এন্ড কন্ডেন্সার মেথড বলছি, এটা হচ্ছে একেবারে শেষ প্রান্তে, দ্যাট মিন্স রিসিভিং এন্ডে যদি একটা ক্যাপাসিটর থাকে সেক্ষেত্রে আমরা সেটাকে বলি এন্ড কন্ডেন্সার মেথড। নমিনাল টি এবং পাই মডেলটা তৈরি হচ্ছে আসলে মডেলগুলো দেখতে কেমন তার উপর ডিপেন্ড করে। নমিনাল টি মডেলটা একটু যদি দেখি আমরা, এটা একটা টি শেপের মডেল এবং নমিনাল পাই মডেলটা হচ্ছে একটা পাই শেপের মডেল। সো আজকে এই পর্যন্তই। আমরা নেক্সট ক্লাসে নমিনাল টি মডেল, পাই মডেলের সার্কিট গুলো কিভাবে আমরা অ্যানালাইসিস করব সেই জিনিসগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।